সবাইকে জানাই আজকের তথ্য ক্লাসে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে তথ্য ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিল্পী শফিউদ্দিন আহমেদ নিয়ে। একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করি। শফিউদ্দিন আহমেদ ক্লাস। একটা গ্রুপে শুধু শেয়ার দেওয়া যাচ্ছে, বাকিগুলোতে যাচ্ছে না। অনলি অ্যাডমিন ক্যান। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো আপনাদের পড়াশোনা কেমন চলছে? সার্কুলার জিবি দিবি করে সার্কুলার হচ্ছে না, তাই না? এটাতে একটু কম আছে মনে হচ্ছে। শফিউদ্দিন আহমেদ। জি, আমি ভালো আছি, নমস্কার। তো আজকে আমরা শফিউদ্দিন এই শফিউদ্দিন স্যার একজন এমন মানুষ যিনি তার ভিতরের প্রতিভা, তার যে এত গুণ শিল্পী হিসেবে, তিনি কখনোই চাননি তার এই গুণগুলো সবার সামনে ঢাকঢোল পিটিয়ে প্রচার করি, অথবা তার নিজের শিল্পকর্মগুলোকে নিয়ে সবার সামনে হাইলাইট করা। এই রকম স্বভাবের তিনি ছিলেন না। তিনি ছিলেন একটু নিভৃতচারী। তিনি ছিলেন একটু হচ্ছে আহ অন্দরমুখী, মানে হচ্ছে অন্দরমুখী বলতে হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা। নিজের প্রতিভাগুলোকে তিনি আহ তার কাজের মাধ্যমে প্রকাশ করেছেন, কিন্তু প্রচারমুখী বা সবার মধ্যে জানিয়ে দেওয়া, প্রচার প্রচারণা, এই জিনিসগুলো থেকে তিনি বিরত ছিলেন। আর এর কারণেই হয়তো বা চারুশিল্পের যে পথিকৃৎ বলা হয়, যে তিনজন মানুষ, তো তার মধ্যে মোটামুটি আমরা ঢালাও ভাবে জয়নুল আবেদিন, কামরুল হাসান এদেরকে চিনি, কিন্তু এই গুরুত্বপূর্ণ শিল্পী শফিউদ্দিন আহমেদকে আমরা সেইভাবে জানি না তার কৃতিত্ব সম্পর্কে। তবে আজকের ক্লাসে আমরা একটু হলো তার সম্পর্কে জানার চেষ্টা করব। আর আপনারা অলরেডি হয়তোবা তার সম্পর্কে কিছু বিষয় পড়েছেন বা জেনেছেন। তো সেই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনার বিষয়, শফিউদ্দিন সম্পর্কে।
শফিউদ্দিন স্যারের জন্ম হচ্ছে কলকাতায়। ব্রিটিশ ভারত যখন বা আমাদের ভারতীয় উপমহাদেশে ছিল, তো ব্রিটিশ ভারতের অবস্থায় তার জন্ম, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন। আর তার জন্ম হচ্ছে 1922 সালের 23শে জুন। ঠিক আছে, 1922 সালের 23শে জুন তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্মসালটা আমাদের জানতে হবে, যে একজন শিল্পীর জীবনী নিয়ে আলোচনা করতে গেলে তার জন্মসালটা আমাদের জানা দরকার। এইটুকু আমরা জানলাম, তার জন্ম হচ্ছে কলকাতায়। তিনি 47-এর দেশভাগে ঢাকায় আসেন। ঠিক আছে, এটা মনে হয় 14ই আগস্ট। এই 47-এর 14ই আগস্ট দেশভাগের সময় তিনি ঢাকায় আসেন। এখন তখন তিনি ঢাকার ধানমন্ডিতে ছিলেন। ঠিক আছে, তো এই মানুষটি হচ্ছে ব্রিটিশ ভারতের নাগরিকত্ব লাভ করা একজন শিল্পী, যখন আমাদের দেশ ভাগ হয়নি তখন 1922 সালের দিকে। তার শিক্ষা জীবন পুরোটাই কেটেছে কলকাতায়। তিনি কিন্তু মোটামুটি একটা এডুকেটেড এবং আপার ক্লাস ফ্যামিলি, যারা কলকাতার এইরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিলেন একজন সাব রেজিস্ট্রার, তার চাচা, তারা ছিলেন কেউ ডক্টর, কেউ ছিলেন আইনজীবী। এইরকম মোটামুটি আপার ক্লাসের শিক্ষিত পরিবার, যেগুলো যাদের বসবাস হচ্ছে কলকাতার প্রশাসনিক যে এরিয়াগুলো, তাদের সাথে উঠন বসন। তো এইরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন শিল্পী শফিউদ্দিন আহমেদ। আর এই শফিউদ্দিন আহমেদ যেহেতু ছোটবেলা থেকেই তিনি একটা মার্জিত শিক্ষিত ফ্যামিলিতে বড় হয়েছেন, সুতরাং তার ব্যবহার, তার চালচলন, তার সবকিছুর মধ্যেই সেই মার্জিত ভাবটা, সেই বিনয়ী ভাবটা, আভিজাত্যের যে প্রকাশটা তখন থেকেই ছিল। মানুষটিকে দেখলেই বোঝা যায় তার মধ্যে আহ আহ, কি বলে সেটাকে, বহিরাবরণ যেটা তার, মানে মানুষের মধ্যে থাকে না, তো ওই জিনিসটা নেই, তার ভিতর থেকে যা আসে সেটাই করেন। তো এটা গুলো তার ফ্যামিলিগত বিষয় শফিউদ্দিন আহমেদের। তো শফিউদ্দিন আহমেদ শিক্ষা লাভ করেছেন হচ্ছে কলকাতা আর্ট স্কুল অ্যান্ড ইয়াতে, আহ, শিক্ষা কলকাতা কলকাতা স্কুল অফ আর্ট, যেটা এখান থেকে তিনি শিক্ষা লাভ করেন। আহ, এই কলকাতা স্কুল অফ আর্টে তিনি 1936 সালে এখানে তিনি স্নাতকে ভর্তি হন এবং শেষ করেন হচ্ছে 1942 সালে। দীর্ঘ একটা 6 বছরের টার্ম। ঠিক আছে, 1936 থেকে 42 সাল পর্যন্ত সময়টার মধ্যে তিনি তার স্নাতকোত্তর বা শিক্ষা জীবনে স্নাতক 6 বছরে এই সময়টা পার করেছেন। এবং পরবর্তীতে এটা 46 থেকে 47 এই সময়টা তিনি টিচার্স, একজন শিক্ষক হওয়ার জন্য তিনি একটা কোর্স করেন সেখানে। এবং কলকাতাতেই তিনি আহ, কলকাতা যে স্কুল অফ আর্ট, সেখানে তিনি শিক্ষকতা করেছেন প্রায় আনুমানিক 10 বছরের মতো, 1 দশকের মতো সেই সময়কালটা তিনি কলকাতাতে শিক্ষকতা করেছেন। এবং এরপরে যখন দেশ ভাগ হয়ে গেল তখন তিনি আসলেন। তবে কলকাতা স্কুল অফ আর্টে যখন তিনি শিক্ষা লাভ করেন তখন তার শিক্ষক ছিলেন হচ্ছে
বিখ্যাত ছাপচিত্র শিল্পী শিক্ষা লাভ, এখানে তার শিক্ষক ছিলেন মুকুল দে। এই সময় তার একজন বিখ্যাত শিক্ষক মুকুল দে, কলকাতা স্কুল অফ আর্টের এই মুকুল দে ছিলেন শফিউদ্দীন আহমেদের সরাসরি শিক্ষক ছাপচিত্রকলার। তো এই ছাপচিত্রকলায় তার আগ্রহ হচ্ছে যখন তিনি এটা 46 থেকে 47 এই সময়টায় তিনি যখন একজন শিক্ষক হওয়ার জন্য একটা কোর্স করেন। এই কোর্সের সময় তিনি এচিং এবং লিথোগ্রাফ দুটি সাবজেক্টের উপরে ফোকাস করেছিলেন সব থেকে বেশি। তো এই সময় তার উড এনগ্রেভিং, লিথোগ্রাফ, এচিং এই ছাপচিত্রের জগতে আসা। তার আগে মোটামুটি তিনি জল রং, তেল রং এসবের কাজ করেছেন এবং ড্রয়িং এসবের কাজ করেছেন। তাহলে তার জন্ম এবং তার শিক্ষা এবং শিক্ষা লাভের যে সময়কালটা মোটামুটি 6 বছর, তার সরাসরি শিক্ষক ছিলেন মুকুল দে, ছাপচিত্র শিল্পী। তো এই শিক্ষা জীবনে শিল্পী শফিউদ্দীন আহমেদ কলকাতার যে পরিবেশ, কলকাতার পরিবেশে তিনি বড় হয়েছেন। কলকাতার আশেপাশের প্রকৃতি, নিসর্গ দৃশ্যগুলো, জনজীবন সবকিছুই তাকে আকৃষ্ট করেছে। তার শিল্পীর শিল্পচর্চার বিষয়বস্তুগুলো ছিল মূলত হচ্ছে এই সময়ে সাঁওতালদের গ্রাম, সাঁওতাল তরুণী, দুমকা, যেটা সাঁওতাল অধ্যুষিত একটা এলাকা। তো এখানকার মানুষের জীবনযাপন, তারপরে এখানকার নিসর্গ দৃশ্য এবং কলকাতা কেন্দ্রিক যে বস্তিগুলোর মানুষের জীবনযাপন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তার এই সময়ের বিষয়বস্তুগুলো ছিল। ছবির বিষয়বস্তু সাঁওতাল গ্রাম, সাঁওতালদের কর্ম ও জীবনযাত্রা, দুমকা, নিসর্গ, বসতে। এই সময় তিনি ধূসর রংটাকে সব থেকে বেশি অবলোকন করেছেন কাছ থেকে। প্রকৃতির মধ্যে তিনি পেয়েছেন এক ধরনের ব্রাউনিশ ভাব, ধূসরতা, ঠিক আছে। তো এই সময় তার রঙের বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে ধূসর রং।
কলকাতায় অবস্থানকালে তার ছবির বিষয়বস্তুগুলো ছিল সাঁওতালদের গ্রাম, তাদের কর্ম, জীবনযাত্রার বিষয় আশয়গুলোকে ফুটিয়ে তোলা। এর মধ্যে সাঁওতালির তরুণী বা রমণী বা মেয়ে, যেটাই বলি, তাদের জীবনযাত্রা বা সেই মেয়েদের অ্যাক্টিভিটিস গুলো, এই জন্য তার এই সময়ের একটি বিখ্যাত ছবি হচ্ছে সাঁওতাল তরুণী বা রমণী, ঠিক আছে। তো দুমকা হচ্ছে সাঁওতাল অধ্যুষিত একটা অঞ্চল। এই অঞ্চলের প্রাকৃতিক বা ন্যাচারাল যে সিনারি গুলো, এগুলো এবং কলকাতার সাধারণ মানুষদের নিয়ে তিনি ছবি এঁকেছেন, সেটা হচ্ছেন পারাবাত। তো এই রকম বিষয়গুলো ছিল তার এই সময়ের বিষয়বস্তু, চিত্র রচনা বা ছবি আঁকার মেন পারপাস বা বিষয়বস্তুগুলো ছিল এটা। আর যখনই কলকাতায় স্কুল অফ আর্ট, যেটা এটা যখন দুর্গাপুজো অথবা বিশেষ ভ্যাকেশনে চলে যায়, সেই সময় তিনি এই কলকাতার আশেপাশের গ্রামগুলোতে গিয়ে অজস্র ছবি এঁকেছেন, ওয়াটার কালারের কাজ করেছেন, তেল রঙের কাজ করেছেন, এবং তিনি এর সাথে সাথে উড এনগ্রেভিং এচিং এর কাজগুলো করেছেন। তো এই সময়ের বিষয়বস্তুগুলো ছিল তার, যেগুলো এগুলো লিখে দিয়েছে, এগুলো লিখবেন। তাহলে তার বিষয়বস্তুর ধারা হচ্ছে দুইটা পার্ট রয়েছে। তিনি কলকাতা থাকাকালীন তার বিষয়বস্তুগুলো ছিল একরকম, কালারটা ছিল প্রায় ধূসর রঙের। আর তিনি যখন বাংলাদেশে 1947 সালে যখন তিনি বাংলাদেশে আসলেন স্বাধীনতার পর, হ্যাঁ, তখন বাংলাদেশ হয়নি, সরি, পূর্ব পাকিস্তান। তো এই সময় যখন আসলেন তিনি, তখন তার রঙের আহ, রংটা চেঞ্জ হলো, তো ছবির মধ্যে যে রং, সেই রংটার পরিবর্তন হলো, এবং তিনি তার ছবির বিষয়বস্তুগুলো ভিন্ন রূপে দেখলেন, কারণ কলকাতার পরিবেশ আর বাংলাদেশের ঢাকার পরিবেশ তখন ভিন্ন ছিল। তো এইরকম ভাবে তিনি তার ছবির বিষয়বস্তুগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা, কলকাতা থাকা অবস্থায় তার ছবির বিষয়বস্তু কি ছিল, তিনি কি ধরনের ছবিগুলো এঁকেছেন, এটা। আর একটা হচ্ছে তার ঢাকা আসার পর, সেটা নিয়ে আলোচনা করছি। ক্লাস 9:30 নেওয়ার কথা ছিল। 4 নাম্বারটা হচ্ছে কলকাতার সাধারণ মানুষ ও বস্তি। আমি তো জানি ক্লাস 9টাতেই হয়। আমাকে বললো যে তুমি ক্লাসটা একটু দেখো। আচ্ছা, ঠিক আছে। এচিং কি, আর এনগ্রেভিং কি, একুয়াটেন্ট কি, তারপর হচ্ছে কপার এনগ্রেভিং কি, আমরা এগুলো ক্লাসের শেষে আমি এগুলো একটু নিয়ে আলোচনা করবো, এগুলো ঠিক আছে। আপাতত আপনারা এর মাধ্যমগুলো, কাজের যে মাধ্যমগুলো, এগুলো লিখবেন, ঠিক আছে। এটা নিয়ে আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করছি। এখন আমরা ধীরে ধীরে তার কর্মজীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি। লিখার সময় দিয়েছি বাবা, লিখেন একটু। তো এটা কলকাতা থাকাকালীন তার বিষয় আশয়গুলো গেল। তো এখন আমরা আসি হচ্ছে 1947 সালের দেশভাগের পরে তিনি ঢাকায় আসলেন, কোথায়, ধানমন্ডিতে। এসে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে তিনি ড্রয়িং শিক্ষক হিসেবে যোগ দেন। তাহলে এখানে ঢাকায় এসে তিনি পেশা গ্রহণ করলেন হচ্ছে কলেজিয়েট স্কুলে, ঢাকা কলেজিয়েট।
ঢাকা কলেজিয়েট স্কুলে তিনি ড্রয়িং শিক্ষক হিসেবে যোগ দেন। এটা 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, 1947 সালে তিনি ঢাকায় এসে এই ঢাকা কলেজিয়েট স্কুলে ড্রয়িং শিক্ষক হিসেবে যোগদান করলেন এবং এর পরবর্তীতে তিনি ঢাকায় যে নতুন শিল্প আন্দোলনের জনক জয়নুল আবেদিন সাহেব, তিনি কি করলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং শফিউদ্দিন অন্যতম এই তিন পথিকৃৎ মিলে ঢাকায় গভর্নমেন্ট স্কুল অফ আর্ট যেটা প্রতিষ্ঠা করলেন। এই গভর্নমেন্ট স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা এই তিনজন ছিলেন মেন কারিগর। উনিশশো আটচল্লিশে এই গভর্নমেন্ট স্কুল অফ আর্ট বর্তমান যেটা ঢাকা চারুকলা, এই ঢাকা চারুকলার প্রতিষ্ঠাতা সদস্য। এই সময় তিনি জয়নুল আবেদিনের সাথে থেকে কামরুল হাসান, জয়নুল আবেদিন এবং শফিউদ্দিন সাহেব এই তিন শিল্পী মিলেই মোটামুটি এই ঢাকা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট যেটা ঢাকা চারুকলা বর্তমান যেটা, এটাকে তারা নিজ হাতে গড়েছেন। এই তিনজন শিল্পী হচ্ছে অন্যতম, তাদের মধ্যে এই শফিউদ্দিন সাহেব ছিলেন। তো ইনি 1948 সালে জয়নুল আবেদিনের সাথে ঢাকা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট প্রতিষ্ঠায় একজন সহশিল্পী বা শিল্পী যোদ্ধা ছিলেন এই তিনজন শিল্পী মিলে। এটা হচ্ছে শফিউদ্দিন সাহেবের একটা অন্যতম কৃতিত্ব। তিনি বাংলাদেশে এসে শিল্প আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং ঢাকা আর্ট কলেজ বা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট প্রতিষ্ঠার সময় তিনি জয়নুল আবেদিনের সাথে ছিলেন এবং 1948 সালে সেপ্টেম্বর মাসে তিনি ঢাকা গভর্নমেন্ট স্কুল অফ আর্টের এই চারুকলায় তিনি ছাপচিত্র বিভাগ সূচনা করেন এবং এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ছাপচিত্র বিভাগ প্রতিষ্ঠা। ছাপচিত্র বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে এই যে ছাপচিত্র বিষয়টা, এই ছাপচিত্র বা প্রিন্ট মেকিং সাবজেক্টটির প্রতিষ্ঠাতাই হচ্ছেন শফিউদ্দিন আহমেদ। তাহলে বাংলাদেশের প্রথম চারুকলা প্রতিষ্ঠান হিসেবে গভর্নমেন্ট স্কুল অফ আর্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাপচিত্র বিভাগ চালু করেছিলেন শফিউদ্দিন আহমেদ। এই শফিউদ্দিন আহমেদের হাত ধরেই বাংলাদেশে প্রথম ছাপচিত্র বা প্রিন্ট মেকিং এর যাত্রা শুরু হয়। সুতরাং ছাপচিত্রের জনক বলা যেতে পারে, বাংলাদেশের ছাপচিত্রের জনক হচ্ছেন এই শিল্পী শফিউদ্দিন আহমেদ। ঠিক আছে, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রতিষ্ঠাতা সদস্য বা প্রতিষ্ঠাতা একজন প্রধান শিল্পী। এটি তার দুটি অন্যতম অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রিক। এবং এই শিল্পী তার জীবনের 90% সময়ে প্রায় শিক্ষকতা, শিক্ষার সাথে জড়িত থাকা, এইভাবে তিনি কাটিয়েছেন।
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রতিষ্ঠাকালীন একজন সহশিল্পী ছিলেন হচ্ছেন সৈফুদ্দিন আহমেদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবনের একটা অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রতিষ্ঠাকালীন একজন শিল্পী হিসেবে। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের প্রথম ছাপচিত্র বা প্রিন্ট মেকিং এর জনক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার হাত ধরেই প্রিন্ট মেকিং বা ছাপচিত্র বিষয়টি পড়াশোনা বা শিল্প চর্চা শুরু হয় এই মাধ্যমে। তো এই হলো মোটামুটি শফিউদ্দিন আহমেদের বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার চিন্তা ভাবনাগুলো। এবং তিনি এর পরবর্তী সময়ে 1958 সালে তিনি লন্ডনে যান। লন্ডনে গিয়ে, না 1958 না, 1956 সালে, 1956 সালে তিনি লন্ডনে যান উচ্চশিক্ষার জন্য। তাহলে তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে গেলেন 1956 সালে। সেখানে গিয়ে সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে তিনি ভর্তি হয়ে একটি 2 বছরের কোর্স সম্পন্ন করলেন। এবং এই সময় 1958 সালে, 56 সালে গেলেন, 58 সালে তিনি ছাপচিত্রের জনক বলা হয় যাকে, স্ট্যানলি হেটার, এই স্ট্যানলি হেটারের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তার সাথে মত বিনিময় করে ছাপচিত্রের বিভিন্ন বিষয়ের সাথে মত বিনিময় করেন বা আদান প্রদান করেন বা শিক্ষা লাভ করেন। তো স্ট্যানলি হেটার তার সরাসরি শিক্ষক ছিলেন না, কিন্তু তার সহচর্য বা তার সাথে সময় কাটানোর সুযোগ তার হয়েছিল এই শফিউদ্দিন আহমেদের। তাহলে 1956 সালে তিনি সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে ভর্তি হয়ে শিক্ষা লাভের জন্য 1956 সালে লন্ডনে যান উচ্চশিক্ষার জন্য। ঠিক আছে, এখানে তিনি সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস এখানে তিনি উচ্চশিক্ষা লাভ করেন হচ্ছে এচিং এবং তিনি কপার এনগ্রাভিং অর্থাৎ কপার বা তামার পাতের উপরে যে খোদাই করে কাজ করা হয়, আর এটার কয়েকটা স্টেপ রয়েছে এখানে। কপার এনগ্রেভিং এর যে বিষয়টা, এটার মধ্যে কপার এনগ্রেভিং একরকম জিনিস, আবার এটার মধ্যে অ্যাকুয়াটিন্ট একটা মাধ্যম আছে, এটা আরেক রকম জিনিস। মানে কপার এনগ্রেভিং এর এক একটা ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাকুয়াটেন্ট হচ্ছে একটা। এখানে অ্যাসিড দিয়ে খোদাই করা অংশগুলোকে বার্ন করা হয় বা এটাকে ক্ষয়ে যাওয়া হয় এবং সেই ক্ষয়কৃত অংশগুলোর মধ্যে কালি প্রবেশ করে। যখন এর মধ্যে কালি প্রেস করা হয়, কালি প্রবেশ করে ছাপ নেওয়া হয়। তাহলে এই সময় তিনি এচিং এবং কপার এনগ্রেভিং এর উপরে শিক্ষা লাভ করেছিলেন। এচিং, কপার এনগ্রেভিং। সুতরাং অ্যাজ এ আর্টিস্ট বা অ্যাজ এ প্রিন্ট মেকার তিনি কলকাতা থেকেই এর ভিত্তিপ্রস্তর শুরু করেছিলেন বা উদ্বোধন করেছিলেন নিজেকে একজন প্রিন্ট মেকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তিনি কলকাতা থেকে যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পর তিনি এরপরে একটা উচ্চ শিক্ষা বা ডিগ্রি লাভের জন্য লন্ডনে গেলেন 1956 সালে। আর এই সময় তিনি সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে উচ্চশিক্ষা লাভ করেন 2 বছর। আর এই সময় তিনি এচিং এবং কপার এনগ্রেভিং এর উপরে বিশেষ দক্ষতা অর্জন করেন। এবং এটাকে কি বলে, ছাপচিত্র, তাই না? ছাপ চিত্রের জনক।
ছাপচিত্রের জনক স্ট্যানলি হেটার। এই ছাপচিত্রের জনক স্ট্যানলি হেটারের সাথে তিনি সাক্ষাৎ করেন বা ছাপচিত্রের বিভিন্ন বিষয় আসে নিয়ে আলোচনা করেন। এই সময় তিনি স্ট্যানলি হেটারের সহচর্য লাভ করেন। তাহলে ছাপচিত্রের জনক হচ্ছেন স্ট্যানলি হেটার, আর তার উচ্চশিক্ষা লাভ ছিল সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস লন্ডনে 1956 থেকে 58 সাল, 2 বছর। আর এই সময়ে 58 পর্যন্ত, ঠিক আছে। তো এই সময়ে তিনি 1956 থেকে 58 সাল পর্যন্ত, আর এই সময়ে তিনি ছাপচিত্রের বিভিন্ন ছবি অঙ্কন করেন এবং ইউরোপ কেন্দ্রিক বিখ্যাত মিউজিয়ামগুলো ভ্রমণ করে প্রচুর পরিমাণে দক্ষতা এবং আহ, অভিজ্ঞতা অর্জন করেন তিনি যখন এই সময়টা ইউরোপে ছিলেন। এই সময় তিনি ইউরোপের আশেপাশে যে দেশগুলো রয়েছে, ইউরোপের মধ্যে যে দেশগুলো রয়েছে লন্ডনের আশেপাশে, সেগুলোতে তিনি ভ্রমণ করেন এবং এখানকার বিখ্যাত মিউজিয়ামগুলো দর্শন করে ভ্রমণ করে তিনি বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেন। তো ইউরোপ কেন্দ্রিক তার এই শিক্ষা জীবনটুকু আমাদের মনে রাখতে হবে। তিনি এখানে এচিং এবং কপার এনগ্রেভিং শিখেছিলেন, এবং এটা যে প্রতিষ্ঠানে তিনি উচ্চশিক্ষা লাভ করেন সেটা, এবং তিনি কোথায় উচ্চশিক্ষা লাভ করেন সেটা লন্ডনে সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে এচিং এবং কপার এনগ্রেভিং এর উপরে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। গতকালকে এর আগে, মানে গতকালকে বলতে এর আগের যে ক্লাসটা হাবিব স্যার নিলেন ওটা কি 9:30টায় শুরু হয়েছিল? আজকের ক্লাসটা কি 9:30টায় নেওয়ার কথা ছিল? আমি জানি, আমি তো ক্লাস 9টায় নেই, এই জন্য সমস্যা নাই। আমরা 9:05 থেকে 7 মিনিট পর শুরু করেছি, 9:05 থেকে 7-এর মধ্যে। আপনারা একটু ক্লাসটার এই পরবর্তীতে একটু স্কিপ করে দেখে নেবেন, ঠিক আছে? তো উচ্চশিক্ষা তার জীবনের গ্রহণ শেষে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তার যে নিজ পেশা, সে পেশায় যোগদান করে তিনি আবার শিক্ষকতা করেন, ঠিক আছে। আবার শিক্ষকতা শুরু করলেন। তিনি এখানে এসে আরো অনেক ছবি আঁকলেন, অনেক প্রদর্শনীতে অ্যাটেন্ড করলেন, অনেক পুরস্কার খ্যাতি অর্জন করলেন, অনেক সম্মাননা লাভ করলেন। তবে বাংলাদেশে এসে 55 থেকে 58 পর্যন্ত বা 50-এর দশকে যদি বলি সার্বিকভাবে, বাবারে বাবা, 50-এর দশকে বাংলাদেশে বাংলাদেশে এসে তিনি সম্পূর্ণ একটি নতুন পরিবেশ পেলেন, ঠিক আছে। কলকাতার ওই সাঁওতাল গ্রাম, দুমকা, সাঁওতালি রমণী, কলকাতার যে আভিজাত্যের যে একটা ছোঁয়া, এই সব তিনি এখানে পেলেন না। তো সেখানে তার রঙের বৈশিষ্ট্যটাও ছিল ভিন্ন রকম। বাংলাদেশে এসে তিনি যেটা পেলেন যে এখানকার বিষয়টা হচ্ছে নদী মাতৃক দেশ হয়, আমাদের এখানে নদী, বন্যা, মাছ, জাল, জেলে, ঝড়, এই বিষয়গুলো তার জীবনে নতুন করে আসলো। তিনি এগুলো দেখতে থাকলেন, এবং যেহেতু মানুষ যেখানে যায় সেখানে তার যখন বিষয়বস্তুটা পরিবর্তন হয়, তখন তিনি সেখানে যে বিষয়বস্তুগুলো তার সামনে অবলোকন করেন সেই বিষয়বস্তুগুলোর উপর ডিপেন্ড করে তিনি চিত্র রচনা করে থাকেন। এটাই স্বাভাবিক ব্যাপার।
তো বাংলাদেশে এসে তিনি 50-এর দশকে যে বিষয়গুলোর উপরে বেশি ফোকাস করে ছবি এঁকেছিলেন সেগুলোর মধ্যে ছিল তার আহ ঝড়, বন্যা, জাল, জেলে, মাছ ও জল। ঠিক আছে, তো এই বিষয়বস্তুগুলো ছিল তার বাংলাদেশে এসে। তাহলে বাংলাদেশে এসে তার যে বিষয়বস্তুগুলো, কলকাতার যে বিষয়বস্তুগুলো, সেগুলোর মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। কলকাতার বিষয়বস্তুগুলো ছিল সাঁওতালি গ্রাম, সাঁওতালের নিসর্গ, সাঁওতালি গ্রামদের পরিবেশ, তাদের মেয়েরা রমণীরা যে কাজ অ্যাক্টিভিটিস গুলো করছে, শহরের যে বস্তিগুলো রয়েছে সেখানকার মানুষের জীবনযাপন, এইরকম বিষয়গুলো ছিল সেখানকার। কিন্তু বাংলাদেশে এসে 50-এর দশকে স্পেশালি তিনি বন্যার ফেস করেন। বন্যার ফেস করে বন্যা বা ঝড় এইসব বিষয়গুলো তিনি যখন নতুন করে ফেস করলেন, তিনি দেখলেন এখানে বৃষ্টি যখন হচ্ছে বা বন্যা যখন হচ্ছে, বন্যার পানির কালার গুলো চেঞ্জ হচ্ছে আকাশের কালারের কারণে, কালার গুলো চেঞ্জ হচ্ছে, পানির ছলছলানি, এর মধ্যে স্বচ্ছ পানির ভিতর দিয়ে মাছের ছুটে যাওয়া, মাছের গতিবিধি, ভিন্ন রকমের মাছ, জেলেদের উন্মাদনা, মাছ ধরার বিষয়। তো এই যে ঝড়, বন্যা, জাল, জেলে, জল, এই বিষয়বস্তুগুলো তার কাছে নতুন ছিল। এগুলো নিয়ে তিনি ছবি অঙ্কন করলেন এবং এগুলোই, এই ভিত্তিক ছবিগুলো তার জীবনের শিল্পকর্মের তালিকায় উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো হচ্ছে এই জাল, জেলে, মাছ, বন্যা, এই বিষয়বস্তুর উপর নির্ভর করে আঁকা ছবিগুলোই তার জীবনের উল্লেখযোগ্য ছবিগুলো তালিকায় রয়েছে। তো এইখানে তিনি যে বিষয়টা দেখলেন যে কলকাতার তার ছবির বিষয়বস্তুগুলোর কালার গুলো ছিল একরকম, আর এখানে এসে তিনি যে রংটা পেলেন সেটা হচ্ছে নীল এবং নীলাভ সবুজ। যেটা নীল কিন্তু হচ্ছে সবুজের সব থেকে গাঢ় ভার্সন, যেটা সেটা হচ্ছে নীল। ঠিক আছে, আর সবুজের সব থেকে লাইট বা হালকা ভার্সন হচ্ছে হলুদ। এই হলুদ আর নীল মিক্সড করলে হচ্ছে সবুজ রং হয়। তো এই যে নীল রং এবং নীলাভ সবুজ, নীলের মতো সবুজ, এই কালার গুলো তাকে বা এই কালার গুলোর সাথে তার আগের যে কালারের কাজ, ধূসর কালারের কাজ করেছেন, সেই কালার থেকে তিনি এখন আসলেন নীল এবং নীলাভ সবুজ বা নীলচে সবুজ, এই কালারের মধ্যে যখন আসলেন তখন তার এই কালারে কাজ করতে একটু বেগ পেতে হয়েছিল এবং এই দুই কালার মিক্সড করে তার জীবনের একটি ভিন্ন রকম শিল্প। তা আসলে আসলে একজন মানুষ যখন একটি কালারের উপরে কাজ করে বা একটা আবহাওয়ার উপরে কাজ করবে, আপনি দেখবেন আমাদের বাংলাদেশের ল্যান্ডস্কেপ গুলোর কালারটা একরকম, সবুজ সবুজ ভাব। আপনি একই জায়গায় আপনি চীন অথবা আপনি ইউরোপিয়ান যে ল্যান্ডস্কেপ গুলো রয়েছে, ইউরোপিয়ান শিল্পীরা যে ধরনের ল্যান্ডস্কেপ করে থাকে, ওই ছবিগুলোর আকাশের রংগুলো দেখবেন একটু ভিন্ন রকম, ওই ছবিগুলোর কালার গুলো একটু ভিন্ন রকম, কারণ প্রকৃতি বা পরিবেশ ভেদে কালারের ভিন্নতা আসে। আর এই বিষয়টাই ঘটেছিল শিল্পী শফিউদ্দিন আহমেদের বেলায়। তিনি কলকাতা থাকাকালীন ধূসর রঙের ব্যবহারটা করেছিলেন, আর এখানে এসে তিনি নীল এবং নীলাভ সবুজ বা নীলচে সবুজ রঙের উপরে নতুন ভাবে অভিজ্ঞতা অর্জন করে এই কালারটাকে আয়ত্ত করে তার নতুন ছবিগুলো, বিষয়বস্তুগুলো ঝড়, জাল, বন্যা, জেলে, মাছ, এগুলো উপর ডিপেন্ড করে তিনি এই কালারের ব্যবহার করে ছবিগুলো এঁকেছিলেন। ঠিক আছে, আর এই শিল্পী শফিউদ্দিন আহমেদের হাত ধরেই
অনেক শিল্পী জন্ম হয়েছে, অনেক শিল্পী বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন বা এই শিল্পীর সরাসরি ছাত্র ছিলেন। তারা হচ্ছেন আহ কায়েম চৌধুরী, আর হচ্ছেন হাশেম খান। হাশেম খান, হাশেম দন্তস্ব নাকি তালুবস্য? এই হাশেম খান বেঁচে আছেন এখনো, কায়েম চৌধুরী। এই দুইজন মানুষ আমরা সবাই চিনি এনাদেরকে চিত্রশিল্পী হিসেবে। তো এরা সরাসরি শফিউদ্দিনের ছাত্র ছিলেন। তো শফিউদ্দিন আহমেদের হাত ধরেই বাংলাদেশের অসংখ্য ছাত্র এবং গুণী শিল্পীরা তার সরাসরি ছাত্র ছিলেন। এটা সব থেকে তার বড় অবদান। এবং অ্যাজ এ টিচার তিনি তারা জীবনের একজন আদর্শ শিক্ষক বলা যেতে পারে। সুতরাং শফিউদ্দিন সাহেব নিয়ে কথা বললেই তিনি একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং নিভৃতচারী, প্রচার বিমুখ মানুষ, কিন্তু শিক্ষক এবং শিল্পী হিসেবে তার দক্ষতা এবং তার মানবিক গুণাবলী সব দিক থেকে তিনি পারফেক্ট ছিলেন। তো শফিউদ্দিন আহমেদের দুইজন সরাসরি ছাত্র হচ্ছেন কায়েম চৌধুরী এবং হাশেম খান। অনেক ছাত্র, তার মধ্যে এই দুজন ছাত্রকে আমরা মোটামুটি ভালো মতো চিনি। দেখা যাচ্ছে না, নেটের প্রবলেম? সেটাই তো, আমিও তো দেখতে পাচ্ছি খুবই ভিজে ভিজে দেখাচ্ছে। একটু ওয়েট করেন, আমি দেখি কি সমস্যা।